বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আমি দিলরুবা বেগম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান। ইতিপূর্বে বেশ কয়েকটি ক্লাস অনলাইনে তোমাদের সাথে নিয়েছি। তারই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আবারও অনলাইন ক্লাসে যুক্ত হলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। বিগত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে নেতৃত্ব চ্যাপ্টারটি। সেই নেতৃত্ব চ্যাপ্টারের উপরেই আজকে আলোচনা করব। আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে থিওরিজ অফ লিডারশিপ, নেতৃত্বের তত্ত্ব বা মতবাদ, আবার ধারণা কিংবা মডেলও বলা যায়। এখানে শুরুতেই নেতৃত্ব কি আবারও বলছি, নেতৃত্ব হলো দলীয় সদস্য বা প্রতিষ্ঠানের কর্মীদেরকে স্বতঃস্ফূর্তভাবে তাদের কর্মপ্রচেষ্টাকে কৌশলে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নেওয়ার প্রক্রিয়া। এক কথায় বলতে পারি, প্রতিষ্ঠানের কর্মী বা সদস্যদের প্রভাবিত করে তাদের সর্বোচ্চ সামর্থ্য কাজে লাগানোর কৌশলকেই নেতৃত্ব বলে। বিগত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে ক্লাসিফিকেশন অফ লিডারশিপ। আজকের আলোচ্য বিষয় হলো থিওরিজ অফ লিডারশিপ, নেতৃত্বের তত্ত্ব বা মতবাদ, আবার ধারণা বা মডেলও বলা যায়। আসলে নেতার সফলতাই কিন্তু প্রতিষ্ঠানের সফলতা। তাই নেতৃত্ব কী বা নেতৃত্ব কী রকম হওয়া উচিত, এসব বিষয়ে বিভিন্ন দেশে অনেক গবেষণা হয়েছে। এ সকল গবেষণার ফলে নেতৃত্ব বিষয়ক অনেক তত্ত্ব ও ধারণার সৃষ্টি হয়েছে। এখন আমি নেতৃত্ব সম্পর্কিত বহুল যে প্রচলিত তত্ত্বগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা দেখব ট্রেট থিওরি অফ লিডারশিপ, নেতৃত্বের গুণভিত্তিক মতবাদ। এটি হচ্ছে নেতৃত্বের সবচেয়ে প্রাচীনতম তত্ত্ব। এই তত্ত্বে মনে করা হয় বংশানুক্রমিকভাবে নেতা জন্মগ্রহণ করেন, অর্থাৎ একজন নেতা জন্মগতভাবে নেতৃত্বের বৈশিষ্ট্যের অধিকারী হন। এজন্য প্রাচীনকালে গ্রিস ও রোমান গবেষকদের বিশ্বাস ছিল নেতা গড়ে ওঠে না, নেতা জন্মলাভ করে। প্রায় 1930 থেকে 1950 সাল পর্যন্ত সময়ে এ তত্ত্ব অত্যন্ত কার্যকর বলে মনে করা হতো। এই তত্ত্বে মনে করা হয় যোগ্য নেতা হওয়ার জন্য সাধারণত কিছু গুণ থাকা আবশ্যক, যেমন উদ্যম, চারিত্রিক সরলতা ও সততা, কল্পনা শক্তি, দৃঢ়চেতা, সাহসিকতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, উদ্যোগী, সামাজিকতা, শক্তি, বিশ্বাস, যত্নশীল, উদারতা, সহযোগিতা প্রভৃতি। এই সব গুণের কারণেই মানুষ নেতাকে শ্রদ্ধা করে। মানুষের এ শ্রদ্ধাকেই নেতার গুণাবলীর বহিঃপ্রকাশ বলে। এবার আলোচনা করব কন্টিনজেন্সি অর সিচুয়েশনাল থিওরিজ অফ লিডারশিপ। বাংলায় বলে নেতৃত্বের ঘটনা সাপেক্ষ অথবা পরিস্থিতি তত্ত্ব।
পরিস্থিতিবিদদের মতে কেবল কতিপয় গুণান নেতার কতগুলো ইতিবাচক আচরণই সফল নেতা সৃষ্টি করে না। তাদের মতে পরিবেশ পরিস্থিতি নেতা সৃষ্টি করে। পরিস্থিতি তত্ত্বের প্রথম বিশদ মডেল উপস্থাপন করেন মনস্তত্ত্ববিদ ফ্রেড ই ফিডলার। এই তত্ত্ব অনুযায়ী কেবল ব্যক্তিত্বের গুণাবলী দ্বারা কেউ নেতা হন না। তাহলে নেতার সফলতা বা কার্যকারিতা নির্ভর করে নেতার অনুপ্রাণিতকরণের পদ্ধতির অর্থাৎ নেতৃত্বের ধরনের উপর এবং নেতার জন্য পরিস্থিতি কতটা অনুকূল বা প্রতিকূল এই দুই উপাদানের উপর নেতৃত্ব নির্ভর করে। এখন এই উপাদানগুলো আমরা একটু আলোচনা করি। প্রথমেই দেখব নেতার অনুপ্রাণিতকরণের পদ্ধতি অর্থাৎ নেতার নেতৃত্বের ধরন, লিডারশিপ স্টাইল। ফ্রেড ফিডলার নেতৃত্বের দুটি ধরনের কথা উল্লেখ করেছেন। একটি হচ্ছে কার্যকেন্দ্রিক নেতৃত্ব, টাস্ক ওরিয়েন্টেড লিডারশিপ। এই নেতৃত্ব অনুযায়ী নেতা কর্মীদের কাজের উপর ভিত্তি করে নেতৃত্ব দিয়ে থাকেন। দ্বিতীয়টি হলো সম্পর্ক কেন্দ্রিক নেতৃত্ব, রিলেশন ওরিয়েন্টেড লিডারশিপ। এখানে নেতা এবং অনুসারীদের সম্পর্কের উপর ভিত্তি করে নেতৃত্ব দেওয়া হয়। ফিডলারের মতে এই দুই প্রকারের নেতৃত্বের মধ্যে নেতা অবশ্যই যে কোনো এক ধরনের হবে। এবার পরিস্থিতিমূলক চলক দ্বিতীয় উপাদানের কথায় আসি। ইংরেজিতে যাকে বলা হয় সিচুয়েশনাল ভেরিয়েবলস। ফ্রেড ফিডলারের মতে তিনটি চলক বা বিষয় সফল নেতৃত্বের ধরন নির্ধারণে সহায়তা করে। এই তিনটি চলক বা বিষয় হল: 1. পদ সংক্রান্ত ক্ষমতা, 2. কার্যকাঠামো, 3. নেতা কর্মী সম্পর্ক। এই তিনটি চলক যদি ইতিবাচক হয়, কাজ পরিচালনায় উপযুক্ত পরিবেশ তৈরি হয় এবং তখনই সফলতার সাথে কর্মীদের লক্ষ্য অর্জন পরিচালনা করা যায়। MC গ্রেগরস থিওরি X&Y এখন আলোচনা করব। ম্যাকগ্রেগরের X&Y তত্ত্ব। ডগলাস ম্যাকগ্রেগর মানুষের আচরণ বিশ্লেষণপূর্বক এই এক্স থিওরি ও ওয়াই থিওরি উদ্ভাবন করেছেন। এক্স তত্ত্বের মূল কথা হলো কর্মী কাজ পছন্দ করে না, কর্মী কাজ করা থেকে নিজেকে এড়িয়ে চলতে চায়, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ মানতে অপছন্দ করে, কর্মী এতে আত্মকেন্দ্রিক হয়ে পড়ে, কর্ম সম্পাদনে কর্মীর উদাসীনতা দেখা যায়, এখানে কর্মীর উচ্চাকাঙ্ক্ষা থাকে না, তাই কাজে মনোযোগ কম। ওয়াই তত্ত্ব এক্স তত্ত্বের বিপরীত। ওয়াই তত্ত্বের মূল কথা হলো এই তত্ত্বে কর্মী কাজকে তার জীবনের সাথে জড়িয়ে ফেলে, কর্মী দায়িত্ব সম্পর্কে অধিক সচেতন থাকে, অনুকূল পরিবেশ পেলে কর্মী কাজ করে, প্রতিষ্ঠানের কোনো সমস্যা দেখা দিলে তার সমাধানে কর্মীরা সদা জাগ্রত থাকে, কর্মীরা উপযুক্ত পরিষ্কার পেলে তারা দায়িত্ব পালনে সচেতন হয়।
জেড তত্ত্ব। এই তত্ত্বের উদ্ভাবক উইলিয়াম জি ওউচি। তিনি ছিলেন জাপানের এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। কর্মীদের প্রণোদিত করার জন্য তিনি এ তত্ত্ব ব্যবহার করতেন। উইলিয়াম ওউচি মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের কারবার প্রতিষ্ঠানের আন্তঃব্যবস্থাপনার পার্থক্য বুঝাতে এই তত্ত্ব ব্যবহার করেন। এই তত্ত্বের মূল কথা হলো, এই তত্ত্ব অনুযায়ী কর্মীদের আত্মকেন্দ্রিক সম্পর্কের উন্নতি ঘটে। এই সম্পর্কের উন্নয়নের ফলেই কর্মীরা কাজে বেশি মনোযোগী হয়। জেড তত্ত্ব মানুষের মূল্যবোধকে দলীয় সিদ্ধান্তের সাথে সংযুক্ত করে। এ তত্ত্বে এক দলের কর্মীদের সাথে অন্য দলের কর্মীদের ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠা হয়। এতে করে কর্মীরা বিশ্বাস ও সামাজিক নিরাপত্তার মাধ্যমে তাদের দায়িত্ব সচেতনতার সাথে পালন করে। বিহেভিয়ারাল থিওরি অফ লিডারশিপ, বাংলায় বলা হয় আচরণ ভিত্তিক মতবাদ। এখানে মূলত এই তত্ত্বে আচরণকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই মতবাদের মূল কথা হলো, নেতার আচরণের উপর নির্ভর করে নেতৃত্বের ধরন সৃষ্টি হয়। এই তত্ত্ব অনুযায়ী মানুষের আদর্শ মতে তার আচরণ প্রকাশ পায়। নেতারও আচরণের ধরন অনুযায়ী নেতৃত্বকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, আনুষ্ঠানিক নেতৃত্ব, অনানুষ্ঠানিক নেতৃত্ব ইত্যাদি, যেগুলো আমরা গত ক্লাসে ক্লাসিফিকেশন অফ লিডারশিপে আলোচনা করেছি। এই প্রত্যেক ধরনের নেতৃত্বের ক্ষেত্রে পরিস্থিতি মোতাবেক আচরণের উপর ভিত্তি করে নেতৃত্ব কার্যক্রম পরিচালিত হয়। 3D স্টাইল থিওরি অফ লিডারশিপ, নেতৃত্বের ত্রিধারা মতবাদ। এই মতবাদ অনুযায়ী নেতৃত্বের তিনটি গুরুত্বপূর্ণ দিক পাওয়া যায়, যথা প্রতিষ্ঠানের কর্মীদের অর্থাৎ অনুসারীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা, কর্মীদের কাছ থেকে কাজ আদায়ের জন্য প্রচেষ্টা চালানো, কর্মীদের আচরণ পদ্ধতি ভালোভাবে বিবেচনা করা। এই তিনটি গুরুত্বপূর্ণ দিকের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠানের নেতা তার নেতৃত্ব দিয়ে থাকেন। এবার সবশেষে আলোচনা করব থিওরি অফ ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, বাংলায় বলা হয় উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা তত্ত্ব। এই তত্ত্বটা তোমাদের আমি একটু চিত্রের সাহায্যে দেখাতে চাই। উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা তত্ত্বের উদ্ভাবক হলেন পিটার এফ ড্রাকার। এটি নেতৃত্বের একটি উল্লেখযোগ্য তত্ত্ব। রবার্ট ক্রিটনার বলেন, উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা হচ্ছে মূলত অংশগ্রহণমূলক এবং পরিমাপযোগ্য উদ্দেশ্য নির্ধারণের ব্যাপক ব্যবস্থাপনা পদ্ধতি। এই মতবাদ অনুযায়ী কর্মী তার কাজের উদ্দেশ্যকে ভবিষ্যতের জন্য বিবেচনা করে একটি তালিকা গঠন করে। তোমরা
বোর্ডে উপস্থাপিত চিত্রটির দিকে একটু খেয়াল করো। এখানে এই মতবাদের চিত্র অনুযায়ী প্রথমে কর্মীরা ভবিষ্যতের জন্য তাদের কাজের উদ্দেশ্য নির্ধারণ করে। এই উদ্দেশ্য নিয়ে কর্মীরা তাদের তত্ত্বাবধায়কের সাথে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে উদ্দেশ্য নির্ধারণ করে। পরবর্তীতে এই উদ্দেশ্য অনুযায়ী বাস্তবায়িত কার্যের ফলাফল কিভাবে পরিমাপ করা হবে তা নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সকলে একমত অর্থাৎ ঐক্যমতে পৌঁছায়। এই স্টেপে এসে কর্মীদের যে কাজ সম্পাদন করে সেই সম্পাদিত কার্যফল নিরূপণ করা হয়েছে। সবশেষে কর্মীরা এবং সুপারভাইজার একত্রে বসে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে চূড়ান্ত কার্যফল কী হয়েছে তা সম্পর্কে জানেন। এইভাবে উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে নেতা তার সফল নেতৃত্ব প্রদান করে থাকে। এছাড়াও নেতৃত্বের আরও অন্যান্য তথ্য রয়েছে, যেমন মোহনীয় তত্ত্ব, ব্যবস্থাপকীয় গ্রিড তত্ত্ব, অবিচ্ছিন্ন নেতৃত্ব তত্ত্ব, লেনদেনগত তত্ত্ব, রূপান্তরী তত্ত্ব। এই নেতৃত্বের বিভিন্ন মতবাদের আলোকেই মূলত নেতৃত্ব কার্যক্রম পরিচালিত হয়। তবে প্রত্যেক মতবাদে সমান সফলতা পাওয়া যায় না। স্থান কাল পাত্রভেদে পরিস্থিতি বিবেচনা করে মতবাদ প্রয়োগ করা হয় এবং এই মতবাদ প্রয়োগের মাধ্যমে নেতৃত্বে সফলতা পাওয়া সম্ভব। তো আজকে এ পর্যন্তই থাক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার তোমাদের সাথে পরবর্তী বিষয় আলোচনা করব নেতৃত্বের উপর। খোদা হাফেজ।